সকাল 6টা বাজে। আমেনা কিচেনে সকালে নাস্তা তৈরি করছেন। ওনার মনে কি চলছে একমাত্র উনি জানেন। লিয়া ফোনে কথা বলতে বলতে কিচেনের দিকে আসলো। হ্যালো সুজন। অপর পাশ থেকে সুজন একরাশ বিরক্ত নিয়ে ঘুম জড়ালো কণ্ঠে বলল, বল, এত সকালে কল করছিস কেন? হ্যাঁ, শান্তিতে ঘুমাইতে দিবি না নাকি? সুজনের কথা শুনে লিয়া একটা ঝাড়ি মেরে বলল, এই, তোর ঘুম রাখ। কাল তোকে কি বলেছিলাম আমি, মনে নেই তোর? নাকি ওটি তুই নিতে চাস না? লিয়ার ঝাড়ি আর কথা শুনে মুহূর্তের মধ্যে সুজনের ঘুম হারাম হয়ে গেল। সে শোয়া থেকে উঠে বসে লিয়াকে বলল, আমি এখনই আসতেছি। কোথায় আসতে পারবো ক? সোজা আমাদের বাসায় চলে। এই বলে লিয়া কল কেটে দিল। সুজনকে আর কিছু বলতে দিল না। কিচেনের মধ্যে প্রবেশ করে আমেনাকে পিছন থেকে জড়িয়ে ধরল লিয়া। এরপর আমেনার কাঁধে চিবুক ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, কি করো শাশুড়ি মা? আমেনা এতক্ষণ এক মনে কাজ করছিলেন, কিন্তু এই পর্যায়ে তিনি থমথমে খেয়ে যান। তিনি জোরপূর্বক মুখে হাসি এনে বললেন, নাস্তা তৈরি করেছি। এইটুকু বলে আমেনা একটু থেমে আবার বললেন, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লি যে? আর বলো না, ওই বেটা সুজন আছে না, মানে আমার জামাইয়ের বন্ধু, ওরে সামনে আসতে বলছি, একটা কাজ আছে। লিয়ার কথা শুনে আমিনা লিয়াকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি কাজ? এখন কিছু বলবো না, আগে কাজটা কমপ্লিট করি, তারপর বলবো। শুনে তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবে, বুঝছো? এই বলে লিয়া হাসতে লাগলো। আমিনা আর কিছু বলল না। তিনি একটু হেসে সামনের দিকে ঘুরে নিজের কাছে মন দিলেন, কারণ তিনি জানেন লিয়া অনেক পাজি মেয়ে। নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ওর মাথায় নাড়া দিয়েছে। লিয়া আবার আমিনাকে পিছন দিকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য একটু নাস্তা হবে না গো শাশুড়ি মা? আমি একটু বাইরে ঘুরতে যাব, তো তাই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি। ওখান থেকে একটা প্লেট নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হাতের ইশারায় কিছু প্লেট দেখিয়ে বলল আমেনা। লিয়া আমেনাকে ছেড়ে দিয়ে একটা প্লেট বেসিং এর মধ্যে ধুয়ে আবার আমেনার কাছে আসলো। আমেনা ভাজি আর দুটো রুটি দিল। লিয়া কিচেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো, আর আমেনার সাথে ফটর ফটর করতে লাগলো। ঘুমের মধ্যে তৃপ্তি অনুভব করলো কেউ তার কান ধরে টানছে। তাড়াতাড়ি চোখ খুলে দুহাত দিয়ে কানে থাকা হাতটা ধরলো সে। এরপর শোয়া থেকে উঠে বসলো। সামনের দিকে তাকাতে চিরচেনা মুখটা দেখে বলে উঠল, ভাইয়া কি করছো? ব্যথা পাচ্ছি তো, কান ছাড়ো। ঘুম ঘুম কণ্ঠে দুহাত দিয়ে শক্ত করে নিদ্রর হাত ধরে বলল তৃপ্তি। নিদ্র তৃপ্তির কান ধরেই বেডের পাশে বসে বলল, সকালে আমার জন্য কফি বানিয়ে আনতে বলেছিলাম আমি। কাল ঘুমিয়েছিলি, এজন্য মাফ করলাম, কিন্তু আজও অনিয়ম। এটা তো হয় না। তাড়াতাড়ি চটপট আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আমি এখানে বসলাম। এই বলে তৃপ্তির কান ছেড়ে দিল নিদ্র। তৃপ্তি নিজের কান ডলতে ডলতে চোখ গরম করে নিদ্রর দিকে তাকিয়ে আছে। একটু আদর করে ঘুম থেকে তুললে কি হতো, এভাবে আঘাত দিয়ে তোলার কি আছে? এমনিতেই তো মনটা ভালো নেই। নিদ্র পকেট থেকে ফোন বের করে হাত নিয়ে বলল, এইভাবে আমার দিকে তাকিয়ে লাভ নেই, তাড়াতাড়ি কিচেনে যা। কফি না খেয়ে আমি বাবা এখন এখান থেকে যাচ্ছি না। পা দুটো বেডের উপর তুলে গোল হয়ে বসে বলল নিদ্র। তৃপ্তি জোরে নিদ্রকে একটা ধাক্কা মেরে বেড থেকে নেমে দাঁড়ালো। এরপর বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। একে তো তোকে পাবো না, তার ওপর তোর টর্চার। আমারে উঠাই নিতে আল্লাহ, আমি আঘাত সহ্য করতে পারবো না। এই বলে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ির কাছে আসলো তৃপ্তি। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো ফরহাদ নিউজ পড়ছে। তৃপ্তি কিচেনের দিকে পা বাড়িয়ে উঁচু গলায় ফরহাদকে বলল, গুড মর্নিং বড় আপু। ফরহাদ পেপার সামনে থেকে একটু সরিয়ে তিনিও বললেন, গুড মর্নিং মামনি। এই বলে তিনি আবার পেপারে মুখ গুজে দিলেন। তৃপ্তি কিচেনের সামনে এসে দাঁড়ালো। আমিনার নাস্তা বানানো শেষ। তিনি এখন ফরহাদের জন্য প্লেটে নাস্তা নিচ্ছেন। তৃপ্তি সোজা কিচেনের মধ্যে প্রবেশ করে পানি গরম করার জন্য বসালো। আমিনা চোখ গোল গোল করে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, পানি গরম করেছিস কেন? কফি বানাবো। তৃপ্তির সোজা সাপটা জবাব। আমিনা একটু বিভ্রান্ত হয়ে তৃপ্তির দিকে তাকালো। ইদানিং মেয়েটার মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। আমিনা হাতে থাকা রুটিটা প্লেটে রেখে তৃপ্তির কাছে এসে দাঁড়ালো। এরপর তৃপ্তির কাঁধে হাত রেখে নিজে দিকে ঘুরিয়ে বললেন, ইদানিং কেমন জানি লাগছে তোকে, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু হয়নি, তবে হলেও মন্দ হতো না। আমিনার সামনে থেকে সরে এসে কফির গুঁড়োর বয়েমে হাতে নিয়ে বলল তৃপ্তি। আমিনা কিছু বলতে যাবে তার আগে তৃপ্তি আবার বলল, বড় আপু মনে হয় নাস্তার জন্য বসে আছে, যাও নাস্তা দিয়ে আসো। তোকে আমি পরে দেখছি, বাদর মেয়ে।
এই বলে আমেনা নাস্তার প্লেট হাতে নিয়ে কিচেন থেকে বেরিয়ে গেলেন। তৃপ্তি কফি বানিয়ে বিড়বিড় করতে করতে আবার নিজের রুমে আসলো। নিদ্র বেডের উপর শুয়ে ফোন চাপছে। তৃপ্তি বেডের পাশে ছোট টেবিলে কফির কাপ রেখে ওয়াশরুমের দিকে যেতে যেতে নিদ্রকে উদ্দেশ্য করে বলল, কফি খেয়ে তাড়াতাড়ি নিচে যাও, বড় আম্মু নাস্তা খেতে ডাকছে। নিজের চুলগুলো হাত দিয়ে মুছড়ে খোপা করে ওয়াশরুমের দরজা ঠাস করে লাগিয়ে দিল তৃপ্তি। নিদ্র শুধু তাকিয়েছিল তৃপ্তির দিকে। তৃপ্তির এমন ব্যবহার নিদ্র হজম করতে পারছে না। এই মেয়ে বড়দের মতো কথা বলতে কবে শিখলো? রহস্য লাগছে নিদ্রর কাছে। ফোন পকেটে পুরে কফির কাপ হাতে নিয়ে তৃপ্তি রুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। দেখো, আমি এখন ওর পাশে চুপ করে শুয়ে পড়বো। তুই ক্লিক ক্লিক করে ফটো তুলে দিবি, ঠিক আছে? সাব্বিরের বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে লিয়া ফিস ফিস করে সুজনকে বলল। সুজন শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। লিয়া ধীর পায়ে সাব্বিরের বেডের পাশে এসে দাঁড়ালো। এরপর আস্তে আস্তে বেডের উপরে উঠে সাব্বিরের পাশে শুয়ে পড়ল। সুজন তাড়াতাড়ি সাব্বিরের মাথার পাশ থেকে সাব্বিরের ফোন নিয়ে নিল। এরপর খুব সাবধানতার সাথে সাব্বিরের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে নিল। বেচারা সাব্বির অঘোর ঘুমে তলিয়ে আছে। সুজন কয়েকটা পিক তুলে নিল। লিয়া বিভিন্ন স্টাইলে পিক তুলল। এরপর সুজন ইকরার নাম্বারে হোয়াটসঅ্যাপে সব ফটো সেন্ড করে দিল। অতঃপর বেচারা সাব্বিরের বাসা থেকে বেরিয়ে আসলো লিয়া আর সুজন। লিয়া, বেচারা সাব্বিরের কপাল পড়লো এবার। সুজনের কথা শুনে লিয়া হাহা করে হেসে উঠল। এরপর রাহুলের বাসার দিকে রওনা দিল লিয়া আর সুজন। ফোনের আওয়াজ জোরে জোরে বাজতে লাগলো সাব্বিরের কানের পাশে, কারণ সুজন ফোনটা সাব্বিরের কানের পাশে রেখে গেছে। সাব্বির ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। কানে ফোন লাগাতে ইকরার কান্না ভেজা কথা ভেসে এলো। ইউ চিটার, তোকে বিশ্বাস করে ভুল করেছি আমি। আমার আগে ভাবা উচিত ছিল তোদের মতন লম্পট ছেলেরা কখনোই মেয়েদের মন বুঝবে না। যাকে বেটার দেখে তার পিছনেই লেগে পড়ে। ভালো থাকিস তুই তোর লাঙ্গিনি নিয়ে। এই ইকরা তোদের আর ডিস্টার্ব করবে না। বাই শালা লুচ্চা, ব্রেকআপ তোর সাথে। কান্না করতে করতে কথাগুলো বলে কল কেটে দিল ইকরা। সাব্বির চট করে শোয়া থেকে উঠে বসে পড়ল। ইকরার কথাগুলো তার এ কান দিয়ে ভিতরে গেছে, অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। হোয়াটসঅ্যাপে টুং শব্দ হতে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো সাব্বির। কয়েকটা ফটো দেখে সাব্বিরের মাথা ঘুরে গেল। ইকরার কথাগুলো এবার বুঝতে পারছে সাব্বির। বাচ্চা, রুমের দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সাব্বির। বাহ সুজন, রাহুলের ঘুমানোর স্টাইল তো সেই। হি বেটা বউ সামলাতে কি করে ভাই? এক রাতেই তো ওর বউকে ডিভোর্স দিয়ে দেবে। যাক, সে কথা কোন রাখ। এখন তুই ফটো তোল। কথাগুলো বলে রাহুলের বেডের উপর উঠে শুয়ে পড়ল লিয়া। এরপর রাহুলের বুকের উপর আলতো করে মাথা রাখলো। সুজন রাহুলের ফোন খুঁজতে লাগলো, কিন্তু ফোন পাচ্ছে না। লিয়া বিরক্ত হয়ে ফিস ফিস করে সুজনকে বলল, কিরে, ফোন পেলি? আরে দেখতেছি তো, পাচ্ছি না। সুজনও ফিস ফিস করে বলল। ওই টেবিলের উপরে দেখ। হাতের ইশারায় একটা টেবিল দেখিয়ে বলল লিয়া। সুজন টেবিলের পাশে যেতেই দেখতে পেল ফোন। ফোনটা হাতে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো। এরপর রাহুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে ফটো তুলে নিল। লিয়া রাহুলের পাশ থেকে উঠে সুজনের কাছে এসে দাঁড়ালো। সুজন ইমোতে সামিয়ার নাম্বারে ফটোগুলো সেন্ড করে দিল। এরপর ফোনের সাউন্ড বাড়িয়ে দিয়ে রাহুলের কানের কাছে ফোন রেখে দিল, যাতে কেউ কল দিলে জোরে আওয়াজে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুলের বাসা থেকে বেরিয়ে বাইকের উপরে উঠে বসলো সুজন। লিয়া বাইকের পেছনে বসতেই বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো সুজন। জানিস লিয়া, রাহুলের গার্লফ্রেন্ড গ্রামের মেয়ে। বাইক চালাতে চালাতে বলল সুজন। লিয়া পেছন থেকে বলে উঠলো, তাহলে আরো ভালো। গ্রামের মেয়েরা ইনোসেন্ট হয় খুব, এরা ইমোশনাল বেশি দেখায়, বুঝছিস? লিয়া কিছুটা হেসে বলল। সুজন আবার বলে উঠলো, রাহুলের কপাল পড়লো ভাই। তাই? আচ্ছা, তুই এখন তাড়াতাড়ি করে বাইক চালা, জেকের বাসায় যেতে হবে। ওই শালা ঘুম থেকে জেগে গেলে কিছু করতে পারবো না। এমনিতেই শালাকে দেখলে আমার ভয় লাগে। লম্বা লম্বা দাড়ি, লাল লাল চোখ, তোর ভাবতেই ভয় করছে। তুই তাড়াতাড়ি বাইক চালা, আমি বেশি ভয় পেলে আবার যাওয়া যাবে না। সুজনের কাঁধে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বলল লিয়া। ওকে। এই বলে একটু হেসে সুজন বাইকের স্পিড বাড়িয়ে দিল। তোর মন পাড়ায় থাকতে দিয়ে আমায় গানটা জোরে জোরে বাজতে লাগলো রাহুলের কানের কাছে। রাহুল বিরক্তিতে চোখ মুখ কুচকে ফোন হাতে নিল। ফোন না দেখে রিসিভ করে কানে ধরলো।
আমি বলেছিলাম তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু তুমি বলেছিলে আমাকে ভুলবে না। কিন্তু এখন এটা কি করলে তুমি? যে আমার থেকে বেশি সুন্দরী দেখা পেলে অমনি আমাকে ভুলে গেলে। কি দোষ করেছি আমি রাহুল? কেন আমাকে এভাবে ঠকালে? অনেক স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে, আজ আমার সব স্বপ্ন তুমি ভেঙে চোর মার করে দিলে। যাকে কাল রাত অনেক মজার সাথে কাটিয়েছো তাই না? ভালো থেকো তুমি। এই সামিয়া না হয় না পাওয়া কিছু নিয়েই থাকলো, আর কোনো দিন আমাকে ফোন দিবে না তুমি। আমি কোনো প্রতারকের সাথে কথা বলতে চাই না। ভালো থেকো তোমার সুন্দরীকে নিয়ে। কান্না করতে করতে কথাগুলো বলে কল কেটে দিল সামিয়া। রাহুল চট করে শোয়া থেকে উঠে বসলো। চোখ দুটো ডলে ফোনের ইমুতে গেল সে। ফটোগুলো দেখে মাথা হাত দিয়ে ফেললো। লিয়ার বাচ্চা। দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল রাহুল। বাসার কলিং বেলের আওয়াজ পেয়ে জ্যাকের আম্মু রিনা বেগম দরজা খুলে দিলেন। সুজন আর লিয়াকে দেখে তিনি হেসে বলে উঠলেন,